হেই মুভি লাভার্স, কি অবস্থা সবার? ফিরে এলাম নতুন আরো একটি সায়েন্স ফিকশন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যারা সায়েন্স ফিকশন মুভি পছন্দ করেন, এই মুভিটি তাদের মুভি লিস্টে প্রথমে থাকবে। ধরুন, এলিয়েনরা পৃথিবীতে রাজত্ব করতে আসছে, বাট মানুষরা এলিয়েনদেরই পরাজিত করে তাদেরই টেকনোলজি কপি করে এলিয়েনদের মতো পৃথিবী তৈরি করে। আর মানুষ চায় যে তারা আরো এলিয়েনদের গ্রহতে গিয়ে তাদের দখল করবে, এবং শেষ পর্যন্ত তা করেও ফেলে। কি ফাইটটা হবে ভাবতে পারছেন? এমন ফাইট আর এমন ট্র্যাজেডি আর কোথাও পাবেন না আমার মনে হয়। বলছিলাম 2016 সালে রিলিজ হওয়া সায়েন্স ফিকশন থ্রিলার মুভি ইন্ডিপেন্ডেন্স ডে রিসার্জেন্স ফিল্মটির কথা। তাহলে আর দেরি কিসের? চলুন ঘুরে আসি রোমাঞ্চকর মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। কাহিনীর শুরুর দিকে আমরা দেখি যে পৃথিবীতে এক ধরনের ভয়ের পরিবেশ ছিল। সব দেশ নিজেদের মধ্যে থাকা সব হিংসা অহংকার ভুলে গিয়ে একসাথে মিলে ইএসডি অর্থাৎ আর্থ স্পেস ডিফেন্স সিস্টেম বানালো। আসলে আজ থেকে 20 বছর আগে এক বিশাল এলিয়েন হামলা হয়েছিল, যেখানে মানুষ এলিয়েনদের হারিয়েছিল। যে এলিয়েন জাহাজটি পৃথিবীতে পড়ে গিয়েছিল তার অংশ থেকে মানুষজন এলিয়েন টেকনোলজি বোঝে এবং তার প্রতিরোধের উপায়ও বের করে। ইএসডি হলো আমেরিকার গোপন লোকেশন এরিয়া 51-এ তাদের হেডকোয়ার্টার্স বানালো। এলিয়েন টেকের সাহায্যে মানুষ তারাও নিজেদের উড়ন্ত থালা অর্থাৎ ফ্লাইং সসার বানিয়ে ফেললো, যার মাধ্যমে এখন চাঁদ ও কিছু বাইরের প্ল্যানেটে বেস তৈরি করতে নেওয়া হয়েছিল। কিন্তু পৃথিবীর মানুষ জানতোই না যে কিছু এলিয়েন এখনো পৃথিবীর দিকে নজর রেখে চলেছে। পুরনো প্রেসিডেন্ট ইউটমোর বারবার এই বিষয়ে স্বপ্ন দেখতে থাকেন। তার স্বপ্নে এক অদ্ভুত গোলাকার জিনিস দেখা যেত। এদিকে এরিয়া 51-এতে জেনারেল অ্যাডামসকে জরুরিভাবে ডাকা হলো। 20 বছর আগে যে এলিয়েনরা ধরা পড়েছিল তারা সবসময় অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু হঠাৎ করেই তারা জেগে উঠল এবং নিজেদের খাঁচার ভেতর কাঁপতে লাগলো। জেনারেল অ্যাডামস চাইলেন বিষয়টি নিয়ে ইএসডি ডিরেক্টরের সঙ্গে আলোচনা করতে, কিন্তু ডিরেক্টর তো ইএসডির ভেতরে ছিলই না। ডিরেক্টর ডেভিড তখন আফ্রিকায়। সেখানে সে আফ্রিকার কেবিলার প্রধান ইউটুম্বোর সঙ্গে দেখা করলো এবং তার বাহিনীর সঙ্গেও, যাদের হাতে কোনো তীর ধনুক নেই, বরং এলিয়েনদের অস্ত্র ছিল। তাদের হেডকোয়ার্টার্সের আশেপাশে এলিয়েনদের হাড় ছড়িয়েছিল। ওখানকার লোকেরা ডেভিডকে দেখে খুশি হয়নি, কিন্তু এর আগে যদি পরিস্থিতি আরো খারাপ হয়, ক্যাথরিন এগিয়ে এসে বলল, ডেভিড আমার সঙ্গে আছে। আসলে ক্যাথরিন এখানে আগেই কাজ করছিল। তারপর সে ডেভিডকে সেই জাহাজটি দেখালো যে প্রথম আক্রমণের সময় পৃথিবীতে নেমে এসেছিল। 10 বছর আগে এখানকার লোকেরা সেই জাহাজ থেকে বের হওয়া এলিয়েনদের সঙ্গে যুদ্ধ করেছিল। ইউটুম্বো জানালো যে 2 দিন আগে হঠাৎ করেই জাহাজের আলো জ্বলে উঠেছে। তারা কাছেই একটি বিশাল গর্ত খুঁজে পায়। সেখান থেকে বোঝা গেল এলিয়েনরা পৃথিবীর ভেতরে ড্রিল করতে চেয়েছিল, যাতে পুরো গ্রহটাই ধ্বংস হয়ে যায়। কিন্তু যেই মুহূর্তে মাদারশিপ উড়িয়ে দেওয়া হলো, তখনই তারা হঠাৎ থেমে যায়। সবাই যখন জাহাজের ভেতরে ঢুকলো, তখন তারা দেখলো যে কম্পিউটারে একটি সিগন্যাল পাঠাচ্ছে, যা ডেভিড দেখা মাত্রই চিনে ফেললো। এটা সাহায্য চাওয়ার একটি সংকেত, মানে এই জাহাজ নিজে থেকেই বাকি এলিয়েনদের কাছে সাহায্য চাইছে। মেসেজে বলা আছে যে পৃথিবীতে আক্রমণ করো। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সিগন্যালের একজন জবাবও দিয়েছে। ঠিক তখনই জেনারেল অ্যাডামস খবর পেল যে আরেকটি গ্রহে বানানো বেস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই খবরের পর সবাই রেড অ্যালার্টে চলে গেল। আফ্রিকায় ডেভিডও জরুরি সংবাদ পেল, কিন্তু ক্যাথরিন তখনও সেই গোল্ড ড্রয়িংস গুলো বোঝার চেষ্টা করছিল। ইউটুম্বু পুরনো প্রেসিডেন্টের মতোই বারবার সেই গোল জিনিসের স্বপ্ন দেখতে থাকলো। সবাই চেষ্টা করছিল বুঝতে আসলে এটি কি। এর পরের সিনে আমরা দেখতে পাই চাঁদে থাকা বেসে মানুষ ভয়ে কাঁপছিল। হঠাৎ তাদের চারপাশের পরিবেশ খুব অদ্ভুত হয়ে গেল। কোথা থেকে যেন এক গোলাকার মেশিন চলে এলো, যা একেবারে ইউটিউবের স্বপ্নে দেখা জিনিসের মতো। তারা প্রেসিডেন্ট ও ডেভিডকে সিগন্যাল পাঠালো। ডেভিড বুঝলো যে এটা নিশ্চয়ই একটি স্পেসশিপ। প্রেসিডেন্ট ল্যান্ডফোর্ড বললেন, আমাদের আগে আক্রমণ করতে হবে, কিন্তু ডেভিড এতে অস্বীকার করলো। ডেভিড বলল যে এরা আগের এলিয়েনদের মতো মনে হচ্ছে না, হতে পারে এরা ভিন্ন প্রজাতির এবং ভালো উদ্দেশ্যে এসেছে। ল্যান্ডফোর্ড বলল এই বিষয়ে ভোট হওয়া উচিত, আর ভোটের ফলাফল হয়ে দাঁড়ালো আক্রমণ। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কমান্ডার জিয়াং চাঁদে থাকা এক বিশাল অস্ত্র সক্রিয় করলো এবং সহজেই সেই উড়ন্ত স্পেসশিপকে ভূপাতিত করলো। ডেভিড বলল, যেহেতু ভেঙে ফেলেছি, এখন এটা দিয়ে কি তৈরি করা যাবে? এতে কি কোনো টেকনোলজি আছে? সেটিও দেখে নেওয়া যাক। ল্যান্ডফোর্ড এতে রাজি হয়ে বিজ্ঞানীদের একটি দল পাঠাতে রাজি হলো। ল্যান্ডফোর্ড জনসমক্ষে ঘোষণা করলো তারা পৃথিবীকে দ্বিতীয় এলিয়েন আক্রমণ থেকে বাঁচিয়েছে। এদিকে উইটমোর টিভিতে এটা দেখে আতঙ্কিত হলো।
কারণ তার মনে হচ্ছিল এরা সেই এলিয়েন নয়। তাই সে সবাইকে সতর্ক করতে চাইল। পার্টিসিয়া বলল তাকে শান্ত থাকতে হবে এবং নতুন প্রেসিডেন্টের ওপর ভরসা রাখতে হবে। উইটমোর তার কথা মেনে ঘুমাতে গেল, কিন্তু পরে পার্টিসিয়া দেখলো তার বাবা তো সেখানে নেই। এই সময় জেক নামের এক পাইলট ডেভিড এবং তার সঙ্গীদের নিতে এলো, যাতে তারা আফ্রিকা থেকে চাঁদে গিয়ে সেই গোল উড়ন্ত স্পেসশিপের ধ্বংসাবশেষ পরীক্ষা করতে পারে। ভাঙা জাহাজে খোঁজাখুঁজির পর তারা একটি টুকরো পেল যা একেবারে অক্ষত ছিল। জেক সেটি তুলতে প্রস্তুত হলো। এদিকে আমেরিকার মানুষ আগের যুদ্ধে জেতার স্মৃতিতে উৎসব করছিল, কিন্তু তখনই উইটমোর ল্যান্ডফোর্ডের বক্তৃতার মাঝেই উঠে এসে সবাইকে সতর্ক করতে লাগলো। হঠাৎ তার শরীরে তীব্র যন্ত্রণা হলো এবং সে সেখানেই পড়ে গেল। একই সময় উইটম্বর সঙ্গেও এটা ঘটলো। চাঁদে থাকা মানুষ হতবাক হয়ে গেল যখন হঠাৎ এক নতুন এলিয়েন মাদারশিপ এলো এবং চাঁদের দিকে নামতে শুরু করলো। স্পেসশিপ পরীক্ষা করা মানুষ দ্রুত ভেতরে ঢুকে গেল, কারণ মাদারশিপের আগমনে সবকিছু কেঁপে উঠছিল। জেক এবং ডেভিড অল্পের জন্য বেঁচে গিয়ে ঠিক সময়ে শিপে পৌঁছে গেল। জেক জাহাজের চালনা নিল এবং তার বন্ধু চার্লি রোবোটিক আর্মি দিয়ে সেই টুকরো অংশ তুলতে চেষ্টা করলো। অনেক চেষ্টা শেষে তারা সেটা তুলতে সক্ষম হলো, কিন্তু বেরোনোর সময় বুঝতে পারলো মাদারশিপের নিচে গ্র্যাভিটি ফিল্ড আছে যা তাদের টেনে নিচ্ছে। জিয়াং তখন তার একটি পাইলটকে দিয়ে বিশাল অস্ত্র সক্রিয় করলো, কিন্তু মাদারশিপে তার কোনো প্রভাব হলো না, বরং মাদারশিপ পাল্টা আক্রমণ করে সেই অস্ত্র উড়িয়ে দিল। জিয়াং দ্রুত সবাইকে বেস খালি করতে বলল, কিন্তু ততক্ষণে মাদারশিপ বেস সহ তাদের বিশাল অংশ ধ্বংস করে ফেললো। ইএসডি তাদের অরবিটাল ডিফেন্স সিস্টেম চালু করলো, কিন্তু এই মাদারশিপ আগেরটার চেয়ে অনেক শক্তিশালী ছিল। সে তার পথে আসে সবকিছু ধ্বংস করে পৃথিবীর দিকে ঢুকে পড়ল। এর কারণে অনেক শহর ধ্বংস হতে লাগলো, মানুষ ও ভবনগুলো আকাশে উঠতে লাগলো। ডেভিড হিসাব করলো এই জাহাজ সমুদ্রে নামতে চাইছে। হয়তো তারা জেনে গেছে যে সেখান থেকে পৃথিবীর কেন্দ্রে খোরাখুরি করা সহজ, কারণ সমুদ্র অনেক নিচেই। এদিকে জেক ভেঙে পড়া ভবন আর ভয়ঙ্কর ধ্বংস স্তূপের মাঝ দিয়ে জাহাজ চালিয়ে যাচ্ছিল। ল্যান্ডফোর্ড অর্ডার দিল সমুদ্রের পাশে সব শহর থেকে মানুষ সরাও, কিন্তু কিছু নৌকায় বার্তা পৌঁছালো না। ডেভিডের বাবা জুলিয়াস তখন সমুদ্রে মাছ ধরছিল। তিনি জাহাজ দেখে সরাসরি ডেভিডকে ফোন করলেন এবং বললেন এই শিপ আগেটার চেয়ে অনেক বড়। কিন্তু তখনই আরেকটা নৌকা জুলিয়াসের নৌকায় ধাক্কা মারল। এলিয়েনরা তারা যখন খাঁচার মধ্যে বন্দী ছিল তারা যেন পাগল হয়ে উঠল। ডেভিড ও অন্যরা যখন সেখানে পৌঁছে গেল তখন উইটমোর চবি একটি সিল করা রুমে ঢুকে গেল। সেখানে সে এক এলিয়েনকে খাঁচা থেকে মুক্ত করলো যেন সে তার সঙ্গে কথা বলতে পারে। এলিয়েন তার টেন্টাকুলাস ব্যবহার করে উইটমোরকে আঁকড়ে ধরল এবং তার শরীরকে নিয়ন্ত্রণ করে বাকিদের সঙ্গে কথা বলতে শুরু করলো। সে বারবার একটাই কথা বলতে লাগলো, সে এসে গেছে, সে এসে গেছে। ক্যাথরিন তখন এলিয়েনকে সেই গোল চিহ্ন দেখালো এবং জিজ্ঞেস করলো এর মানে কি। এলিয়েন খুব রেগে গেল। সৈন্যরা বুঝলো এলিয়েনের রাগ উইটমোরকে মেরে ফেলতে পারে, তাই তারা এলিয়েনকে গুলি করলো। গুলি খুব একটা প্রভাব ফেললো না। তখন উটুম্বে এসে তার ব্লেড দিয়ে এলিয়েনের উপর আক্রমণ চালালো। দেখা গেল যে সেই বিশাল দেহ আসলে শুধু এক ধরনের বর্ম। সেটা ভাঙতেই আসল ছোট এলিয়েন বেরিয়ে এলো। ইউটুম্ব তৎক্ষণাৎ তাকেও মেরে ফেললো। এই সময় সমুদ্রের ধারে একটা গাড়িতে কিছু শিশু যারা এই দুর্ঘটনায় তাদের মা বাবাকে হারিয়েছে তারা লুকানোর জায়গা হচ্ছিল। ধ্বংসস্তূপের পর তারা জুলিয়াসের ভাঙা নৌকা পেল, যেখানে সে অসচেতন হয়ে পড়েছিল। দেখে যে মানুষটা বেঁচে আছে, তারা তাকেও সঙ্গে নিয়ে গেল। এরিয়া 51 এর দলগুলো মাদারশিপকে স্ক্যান করতে শুরু করলো। এতে ডেভিড বুঝলো যে সে এসে গেছে, মানে হলো এই এলিয়েনদের রানী এসে গেছে। এদের সিস্টেম একেবারে মাছির মতো, সবাই কাজ করে আর একজন রানী থাকে। যেমনটা আমরা মৌমাছিকে দেখেছি যে সবাই মধু সংগ্রহ করে এবং একজন সেখানকার মধ্যে রানী থাকে। অন্যদিকে এক আধুনিক এয়ারক্রাফট সমুদ্রের নিচে লাইভ ফিড পাঠালো, যেখানে দেখা গেল মাদারশিপ সমুদ্রের নিচে ড্রিল করছে। এলিয়েনরা পৃথিবীর কোর পর্যন্ত পৌঁছাতে যাচ্ছে, আর যদি সেটা হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ল্যান্ডফোর্ড মিশন চালু করলো, যত দ্রুত সম্ভব রানীকে খুঁজে শেষ করে দাও। সব পাইলটও প্রস্তুত হয়ে গেল। প্রথমে ড্রোনগুলো যাবে যাতে মাদারশিপের শিল্ড ডিসেবল করা যায়, তারপর বোমারু এয়ারক্রাফট দিয়ে রানীকে শেষ করার চেষ্টা করবে। পাইলটরা মাদারশিপের কাছে পৌঁছাতেই মাদারশিপ তার ডিফেন্স সিস্টেম চালু করলো। সব পাইলট প্রাণপণ চেষ্টা করলো নিজেদের বাঁচানোর, কিন্তু এই জাহাজে আগের তার চেয়ে অনেক বেশি অস্ত্র ছিল। কাছে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ল। জেক বলল এই জাহাজের ভেতরে ঢোকা ছাড়া শেষ কোনো উপায়
উপায় নেই। ভিলানও রাজি হলো, এটা বিপজ্জনক কিন্তু করতেই হবে। অ্যাডামস শেষমেশ ভেতরে ঢোকার অনুমতি দিল এবং বাকি পাইলটদের বলল ওদের সাহায্য করো। সবগুলো জেট জাহাজের ভেতরে ঢুকলো। ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। ভেতরে যেন এক আলাদা দুনিয়া। ঠিক তখন হুইটমার উঠে তার মেয়ে প্যাট্রিসিয়াকে বলতে লাগলো এবার রানী জানে যে আমরা আসছি। প্যাট্রিসিয়া দ্রুত অ্যাডামসের কাছে গিয়ে জানালো এটা একটা ফাঁদ, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ মাদারশিপের ভেতর থেকে এক বিশেষ তরঙ্গ বের হলো যা সব জেটকে নিষ্ক্রিয় করে দিল। তবু মিশন শেষ করার চেষ্টায় তারা বোমা ছাড়লো, কিন্তু বিস্ফোরণ রানীর কিছুই করলো না, কারণ তার চারপাশে এক এনার্জি শেল ছিল। এরপর এলিয়েন সিস্টেম থেকে আরেক তরঙ্গ বের হলো যা এত শক্তিশালী ছিল যে সব স্যাটেলাইট, এরিয়া 51 বেস এবং প্রেসিডেন্টের বাংকার পর্যন্ত বন্ধ হয়ে গেল। মাদারশিপ সুযোগ নিয়ে বাংকারে হামলা করলো, যেখানে ল্যান্ডফোর্ড ও উপস্থিত সবাই মারা গেল। কিছুক্ষণ পর মিলিটারি নেতারা এরিয়া 51 পৌঁছালো এবং অ্যাডামসকে নতুন ইউএস প্রেসিডেন্ট ঘোষণা করলো। মাদারশিপের ভেতরে জ্যাক, ভিলেন এবং কিছু পাইলটও দুর্ঘটনার পর বেঁচে গেল, তাই দ্রুত লুকিয়ে পড়লো যেন তারা ধরা না পড়ে। বেসে একজন বিজ্ঞানী শক্তিশালী লেজারের সাহায্যে সেই অংশ খুলে নিল, যা ডেভিড আর তার সঙ্গীরা চাঁদ দিয়ে এক স্পেসশিপ থেকে পেয়েছিল। ভেতর থেকে এক অদ্ভুত গোলক বের হলো যা বিশাল বলের মতো লাগছিল। ফ্লয়েড নামের এক বিজ্ঞানী এগিয়ে গিয়ে গোলকটিকে স্পর্শ করলো। কয়েক সেকেন্ডের মধ্যে গোলকটি ফ্লয়েডের হাত চেপে ধরল এবং সক্রিয় হয়ে গেল। তারপর ইংরেজিতে কথা বলতে শুরু করলো, যা সে ফ্লয়েডের মস্তিষ্ক থেকেই শিখেছিল। গোলক সক্রিয় হতেই রানী তার সিগন্যাল পেয়ে গেল এবং তাকে শেষ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। রানী এক বিশাল বম্ব পরে নিল আর পাইলটরা দেখলো মাদারশিপের উপরের অংশ আলাদা হচ্ছে। এদিকে গোলক জানালো আমরা তো মানুষকে সতর্ক করতে এসেছিলাম যে এই বিপদ তাদের দিকে আসছে, কিন্তু তোমরা না ভেবেই আমাদের ওপর আক্রমণ করেছো। সে বলল আমরা আগেও এই এলিয়েনদের সঙ্গে লড়েছি। আসলে এই মাদারশিপ অন্তত উন্নত টেকনোলজিতে চলে এবং ভিন্ন ভিন্ন গ্রহের কোর চুরি করে। গোলক জানালো আমাদের গ্রহ থেকে আমি একাই বেঁচে আছি, বাকিরা সবাই শেষ। আমার ভেতরে প্রচুর উন্নত টেকনোলজি লুকানো আছে। সে বলল এক লুকানো গ্রহে আমি তাদের প্রশিক্ষণ দেই যারা এই এলিয়েন আক্রমণ থেকে বেঁচে গেছে, যাতে ভবিষ্যতে তারাও লড়াই করতে পারে। এই কারণেই সেই এলিয়েন গোলকটি দেখে ভয় পেয়েছিল, কিন্তু এখন গোলক সক্রিয় হওয়ার পর রানী তার অবস্থান ট্র্যাক করতে পেরেছে। ডেভিড বলল যখন আমরা জানি যে রানী এখানে আসবে তখন আমরাও তো ফাঁদ পাততে পারি, যেমন সে আমাদের সঙ্গে ফাঁসিয়েছে। এখন দরকার শুধু রানীকে ট্র্যাক করার উপায়, কারণ আমাদের নতুন ট্র্যাকিং সিস্টেম রানী নষ্ট করে দিয়েছে। তখন অ্যাডাম জানালো তার কাছে আগের যুদ্ধের একটি পুরনো র্যাডার ট্র্যাক আছে যা এখনো কাজ করবে। অ্যাডামস ও ডেভিড বেঁচে থাকা কিছু পাইলটের সঙ্গে কথা বলল এবং বোঝালো স্যাটেলাইট বন্ধ হয়ে গেছে, তাই কাউকে নিজে গিয়ে বোম ব্লাস্ট করতে হবে, মানে যে পাইলট যাবে সে আর ফিরবে না। বিস্ফোরণে তার মৃত্যু নিশ্চিত। পার্টিসিয়া এই কাজ করতে চাইলো, কিন্তু ইউটমর এসে বলল আমি যাব। তার মেয়ে অনেক বোঝালো, কিন্তু সে রাজি হলো না। এই সময় জুলিয়াস জ্ঞান ফিরে পেল এবং সেই ভাই বোনের জোড়াকে বলল আমাকে এরিয়া 51 নিয়ে চলো, কিন্তু তাদের গাড়িতে তেল প্রায় শেষ, তাই গাড়ি খুব ধীরে চলছিল। পথে তারা থেমে তেল ভরতে গেল এবং সেখানে এক স্কুল বাস পেল যা শিশুতে ভরা ছিল। ড্রাইভার তাদের ফেলে চলে গিয়েছিল। জুলিয়াস দ্রুত ড্রাইভারের সিটে বসলো এবং সব বাচ্চাকে নিয়ে এরিয়া 51 দিকে রওনা দিল। এরিয়া 51 থেকে ডেভিড আর অ্যাডামস রানীকে ধোঁকা দেওয়ার প্ল্যান করলো। তারা গোলকটিকে এক কন্টেইনারে ঢুকিয়ে দিল যাতে মনে হয় গোলকটা সেখানেই লুকানো আছে। এরপর ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে তারা রানীর নড়াচড়া পর্যবেক্ষণ করতে থাকলো। এদিকে সমুদ্রের বিশাল বর্ম পর রানী জেগে উঠল। তার আকার ছিল কয়েকশো ফুটের সমান, যেন এক দৈত্যের দানব। বিশাল গর্জন করে সে সরাসরি এরিয়া 51 দিকে রওনা হলো। সামরিক বাহিনী, সব পাইলট আর বেঁচে থাকা সৈন্যরা যুদ্ধে প্রস্তুত হয়ে গেল। আকাশ থেকে অসংখ্য জেট রানীকে আক্রমণ করতে লাগলো, কিন্তু রানীর চারপাশে এক শক্তিশালী শিল্ড থাকায় তাদের গুলি বোমা কোনো কাজ করছিল না। রানী যেন অপ্রতিরোধ। হুইটমার হঠাৎ জেগে উঠে বসলো। তার মাথায় তখন একটাই চিন্তা, এইবার আমার জীবন শেষ, কিন্তু এটা পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায়। সে মাইকে বলল আমার স্ত্রী আগের যুদ্ধে বেঁচে গেলেও আমি তাকে হারিয়েছি, আজ তার হারানোর কিছুই নেই, আমি এই পৃথিবীর জন্য মরতে প্রস্তুত। সবাই স্তব্ধ হয়ে গেল। তার মেয়ে পার্টিসিয়া কেঁদে উঠল। হুইটমোর জবাব দিল আমার মৃত্যুতেই আজ স্বাধীনতার নতুন দিন আসবে। সে রানীর দিকে সোজা আঘাত করলো।
বিশাল বোমা তার জেটের সঙ্গে বাঁধা ছিল। রানী বুঝে গিয়েছিল এই ফাঁদ, তাই পালানোর চেষ্টা করছিল, কিন্তু উইটমোর সরাসরি রানীর শিল্ডে প্রবেশ করে বিস্ফোরণ ঘটালো। এক প্রচন্ড আলোর ঝলকানি হলো, রানী যে বর্ম পড়েছিল সেটি ভেঙে গেল। সবাই মনে করছিল রানী শেষ, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল যে সে এখনো বেঁচে আছে। আহত হলেও রানী প্রচন্ড রেগে গিয়ে এরিয়া 51-এর দিকে ধেয়ে আসতে লাগলো। ঠিক তখনই জেক, ডিলান এবং চার্লি মাদারশিপের ভেতরে যে আটকা পড়েছিল তারা বের হতে সক্ষম হলো। দ্রুত তারা আকাশ থেকে রানীর পেছনে গিয়ে আক্রমণ চালালো। অন্যদিকে ইউটুম্বো মাটি থেকে তাকে ব্লেড এবং অস্ত্র দিয়ে আঘাত করতে লাগলো। রানী বারবার গোলকটাকে খুঁজছিল, কারণ সে জানতো এটি তার ধ্বংস ডেকে আনবে। ডেভিড আর তার টিম রানীকে প্রলুব্ধ করে গোলকের কন্টিনেন্টের দিকে নিয়ে গেল। রানী যতই কাছে এলো সবাই সর্বশক্তি দিয়ে ফায়ার করতে লাগলো। অবশেষে রানী যখন গোলকের ঠিক সামনে পৌঁছালো তখন ডিলান আর জেক একসঙ্গে বড় বিস্ফোরণ ঘটালো। এইবার রানী মাটিতে লটিয়ে পড়ল। রানীর বিশাল দেহ ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং শেষমেশ রানী সেখানেই ধ্বংস হয়ে গেল। রানীর মৃত্যু হতেই বাকি সব এলিয়েন হঠাৎ বিভ্রান্ত হয়ে পড়ল। তাদের সিস্টেম ভেঙে গেল এবং আক্রমণ বন্ধ হয়ে গেল এবং এরই সাথে পৃথিবী বেঁচে গেল। এরিয়া 51-এতে সবাই উল্লাসে চিৎকার করে উঠল। ডেভিড, ক্যাথরিন, ডিলান, জেক, পার্টিসিয়া, ইউটিম্বু সবাই বেঁচে গেল এবং বিজয়ী হলো। গোলক বলল, এখন তোমরা প্রস্তুত। পৃথিবীর মানুষ প্রমাণ করলো তোমরা লড়াই করতে জানো। এবার তোমরা চাইলে আমার সঙ্গে যোগ দিয়ে অন্য গ্রহগুলোতেও এই এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারো। শেষ দৃশ্যে ডেভিড আর অন্যরা আকাশের দিকে তাকিয়ে রইল। পৃথিবী আপাতত রক্ষা পেলেও সামনে আরো বড় যুদ্ধে নামতে হবে। এই প্রতিজ্ঞা নিয়েই এই মুভিটি শেষ হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্যাখ্যাটা? যদি ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে আমাদের নতুন কোনো ভিডিও মিস না করো। কারণ তোমাদের প্রতিটা লাইক, প্রতিটা কমেন্ট আর প্রতিটা শেয়ার আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। তাই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্টে জানাবে গল্পটি নিয়ে তোমাদের আসল মতামত। তোমাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা পরের ভিডিওটি সাজাই, তাই তোমাদের কথা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আরো নতুন নতুন সিনেমার ব্যাখ্যা, রহস্য ভরা গল্প আর অজানা সব কাহিনী নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত পাশে থাকো বাংলা সিনেরিকেপের সাথে, কারণ প্রতিটা সিনেমার ভেতরে লুকিয়ে থাকে এক ভিন্ন রকম দুনিয়া, আর সেই দুনিয়ার দরজা খুলে দেয় শুধুমাত্র এই একটি চ্যানেল।